আমাদের এই জীবনগাথা অনুষ্ঠান শ্রী অশোক নারায়ণ ভট্টাচার্য। আমার তো জন্ম কলকাতা হয়েছে, তার আগে আমরা পূর্ববঙ্গে ছিলাম। আমার বাবা ডাক্তার ছিলেন। 5-6 আমি পড়ি, তখন জ্যাঠামশাই কলকাতা যাবেন, তো আমি খুব কান্নাকাটি শুরু করেছি, আমিও যাবো কলকাতা। খুব দুষ্ট ছিলাম না, পড়াশোনা করতাম, খেলতাম খুব। মা কেউ রবীন্দ্রনাথের গান ভালোবাসতেন। স্কুলে পড়তাম নেতাজি প্রাইমারি স্কুল। শিলিগুড়িতে যখন আমি আসি তখন আমার 2-3 বছর বয়স হয়তো হবে। ইস্ট বেঙ্গল ক্লাবের খুব অন্ধভক্ত ছিলাম। তখন আমরা দুষ্টামি করিনি তা না, এই হয়তো পাড়ার কেউ একটা ছেলে কোথা থেকে একটা পাঠা চুরি করে নিয়ে এসছে, তারপরে সেটা মাংস টাংস রান্না হয়েছে, সে আমিও সেটা খেয়েছি। যৌথ পরিবার, অনেক অসুবিধার মধ্যে বাবা মা আমাদের মানুষ করেছেন। ফাঁকি দিবি না, কখনো মিথ্যা কথা বলবি না, এই কথাটা মা সবসময় বলতেন। মামারা সবাই তারা কমিউনিস্ট পার্টি করতেন। মা খুব খুশি হয়েছেন আমি যখন প্রথম মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হই। 67-68 সাল থেকে যখন কলেজে পড়তাম তখন থেকেই ছাত্র ফেডারেশনের সঙ্গে এসএফআইয়ের সঙ্গে যুক্ত। নমস্কার, আমি মনোজ ভট্টাচার্য। এসকে লাইভের বিশেষ অনুষ্ঠান জীবন গাথা, এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের এই জীবন গাথা অনুষ্ঠান আজকে এমন একজন মানুষকে নিয়ে, এমন একজন প্রবীণ রাজনীতিবিদকে নিয়ে যাকে আপনারা সবাই চেনেন। তাকে নতুন করে পরিচয় দেবার কোনো প্রয়োজন নেই, তবে পরিচয় যদি দিতেই হয় তবে বলতে হয় তিনি হলেন শিলিগুড়ির 5 বারের বিধায়ক, পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী এবং শিলিগুড়ির প্রাক্তন মেয়র শ্রী অশোক নারায়ণ ভট্টাচার্য। আজকে যে আমরা উন্নত শিলিগুড়ি দেখছি, সেই উন্নত শিলিগুড়ি গড়ে তোলার পেছনে সবচেয়ে বেশি যার অবদান তিনিই হলেন শ্রী অশোক ভট্টাচার্য। আজ তার মুখ থেকেই শুনে নেব তার জীবন গাথা, কারণ আমরা রাজনীতিবিদ অশোক ভট্টাচার্য সম্পর্কে অনেক কিছুই জানি, কিন্তু তার জীবন সম্পর্কে, তার জীবন সংগ্রাম সম্পর্কে আমরা আজ জানতে পারবো। শুনে নেব অশোকবাবুর মুখ থেকেই তার জীবন গাথা। অশোকবাবু, আপনাকে স্বাগত জানাই আমাদের এই বিশেষ অনুষ্ঠান জীবন গাথা অনুষ্ঠানে। প্রথমেই জিজ্ঞাসা করবো, কেমন আছেন, কেমন চলছে শরীর? ভালোই আছে, শরীর ঠিকই আছে। আচ্ছা আচ্ছা, তা যেমন আমাদের জীবন গাথা অনুষ্ঠান, প্রথম শুরু থেকেই শুরু করা যাক। আপনার জন্ম কোথায় হয়েছিল, আপনার পরিবার কেমন ছিল এবং পিতা মাতা সম্পর্কে ইত্যাদি সম্পর্কে আমাদের একটু বলুন। আমার তো জন্ম কলকাতা হয়েছে, তার আগে আমরা আমাদের পূর্ববঙ্গে ছিলাম, ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জে। তো সেখানে আমার বাবা ডাক্তার ছিলেন। আচ্ছা। তো আমার দাদারাও সবাই ওখানে থাকতেন, কাকারা থাকতেন, একসঙ্গেই থাকতেন। এটা তখন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমার মসুয়া বলে একটি গ্রামে। তো ওই গ্রামে সত্যজিৎ রায়দের বাড়ি ছিল। আচ্ছা। ওখান থেকে আমার বাবা মা আবার সবাই দেশভাগের পরে কলকাতায় চলে আসে। কিছুদিন কলকাতা থাকার পরে আমরা শিলিগুড়িতে চলে আসি। শিলিগুড়িতে আমার কাকার বাড়ি জগদীশ ভট্টাচার্য হাকিমপাড়াতে, ওখানে কিছুদিন থেকে তারপরে বাবা এখানে চলে আসেন, বাড়ি এখানে বানান। আমার শিক্ষা, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়, খেলাধুলা, রাজনীতি, সব কিছুই এই বাড়িকে কেন্দ্র করি। এই বাড়িকে কেন্দ্র করে, মানে এখান থেকেই বড় হয়েছে। কত বছর বয়স ছিল যখন আপনি শিলিগুড়িতে আসেন? আমার শিলিগুড়িতে যখন আমি আসি তখন আমার 2-3 বছর বয়স হয়তো হবে। ও, অনেক ছোট। তার জীবনের শুরু থেকেই এখানে। তো স্কুলিং কোথায়, কোন স্কুলে পড়াশোনা করতেন? এখানে আমি প্রাইমারি স্কুলে পড়তাম, নেতাজি প্রাইমারি স্কুল, এই সামনেই আমাদের। তারপরে শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে আমি পড়েছি স্কুল, ওখান থেকে হায়ার সেকেন্ডারি পাস করেছি। তারপরে শিলিগুড়ি কলেজে কমার্সে পড়েছি। তারপরে আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে এমকম পড়তাম, কিন্তু আমি চূড়ান্ত ফাইনাল পরীক্ষা আমি আর দিইনি। আচ্ছা আচ্ছা, তো শৈশবকাল এখানেই কেটেছে সব কিছুই। তো ছোটবেলায় কি খুব দুষ্ট ছিলেন? না, খুব দুষ্ট ছিলাম না, পড়াশোনা করতাম, খেলতাম খুব, ফুটবল খেলতাম। না, এমন কোনো দুষ্টুমির জন্য বাবা মার কাছে বকুনি খেতে হয়েছে এমন কোনো? সেরকম আমি ওরকম ভাবে খুব ওরকম দুষ্ট করা হয়নি কোনোদিন। আমি একটু পড়াশোনাটা করতাম, আচ্ছা, খেলাধুলাও করতাম, তার খবরটাও রাখতাম। ছোটোবেলা থেকে মার কাছ থেকে রবীন্দ্রনাথের গান শোনাটা, আচ্ছা, এটা মার কাছ থেকে শুনি। মা কেউ রবীন্দ্রনাথের গান ভালোবাসতেন,
তারপরে এমনি বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামেতে যেতাম। ইস্ট বেঙ্গল ক্লাবের খুব অন্ধভক্ত ছিলাম তখন, মানে বড়রামের ভক্ত ছিলাম, সুকুমার সমাজপতি খুব ভক্ত ছিলাম, অরুণ ঘোষ, এসব খেলা তখন দেখেছিলাম, পাড়ায় খেলতাম। পরে এই খেলার তিলক ময়দানে তখন খেলা হতো, সেখানে আমি খেলেছি কোনো কোনো টিমে। তো এইগুলো করতাম। আর পাড়ার মানে ছেলেদের সঙ্গে একটা বন্ধুত্ব ছিল। দুর্গা পূজা, সরস্বতী পূজা, কালী পূজা এগুলো করা হতো। তো কখনো কখনো আমরা দুষ্টামি করিনি তা না, এই হয়তো পাড়ার কেউ একটা ছেলে কোথা থেকে একটা পাঠা চুরি করে নিয়ে এসছে, তারপরে সেটা মাংস টাংস রান্না হয়েছে, সে আমিও সেটা খেয়েছি। এরকম কিছু কিছু ছোটবেলার কথা। তো ওই ফুটবল খেলতে খুব ভালোবাসতাম? হ্যাঁ, ফুটবল খেলতে খুব ভালোবাসতাম। ছোটোখাটো ব্যাডমিন্টনও খেলতাম। কলেজে যখন পড়তাম তখন অ্যাথলেটিকে মানে পার্টিসিপেট করতাম। 2-3 বার ইয়ে পেয়েছি, প্রাইজও পেয়েছি কলেজ অ্যাথলেটিক্স কম্পিটিশানে। তো আর একটু সাংস্কৃতিক ক্ষেত্রে আমার খুব আগ্রহ ছিল ছোটোবেলা থেকে। যেমনটি আপনি বললেন যে সাংস্কৃতিক ক্ষেত্রে আপনার আগ্রহ ছিল, আপনি আপনার মার কথা বললেন, বাবার কথা একটু শুনতে চাই যে বাবার থেকে। আমার বাবা ডাক্তার ছিলেন। ডাক্তার ছিলেন, তো ওখানেই ছিলেন। এখানে এসে শিলিগুড়িতে আমাদের ফার্মেসি, বাবার ফার্মেসি ছিল হিলকাট রোডে। তো বাবা পড়াশোনা খুব ভালো ছিলেন। ঢাকার মিডফোর্ড ওখান থেকে তিনি LM পাস করেছিলেন। তো বাবা ছোটোবেলাতে নিজেই যে বাবা যা রোজগার করতেন সেটা দিয়ে আমাদের যৌথ পরিবার চলতো। তারপরে যখন বাবা এখানে আসেন, আমার একটু একটু মনে আছে আমাদের আর্থিক অবস্থা তখন খুবই খারাপ ছিল। তখন বাবা এই অবস্থাতেও আমার দাদা বড়দা কলকাতাতে একটি পলিটেকনিক কলেজ থেকে পাস করেছেন ডেমোনেশন হিসাবে, ড্রাফটসম্যান হিসাবে ওখান থেকে পাস করেছিলেন। মেজদা কলকাতা থেকে একটা কলেজ থেকে BSc পাস করেছেন, তারপরে MBBS পাস করেছেন, তারপরে MS পাস করেছেন। উনি কলকাতারই NRS ডাক্তার ছিলেন, তারপরে হুগলিতে ছিলেন, PG হাসপাতালে ছিলেন। আমার আরেক দাদা উনি মেট্রো রেলে চাকরি করতেন, উনি কলকাতায় ছিলেন। পড়াশোনা এখান থেকে স্কুলে পড়াশোনা করে, কলেজে পড়াশোনা করে IA পাস করে BA পাস করেছেন কলকাতা থেকেই। ওখান থেকে তারপরে রেলে চাকরি করতেন, পরে মেট্রো রেলে চাকরি করতেন। আরেক দাদা আসানসোলে থাকতেন, ওখান থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিং পাস করে রেলের মাইনিং ইঞ্জিনিয়ার ছিলেন। আর আমরা ওদেরও ছোটোবেলাটা স্কুলটা এখানে বয়েজ স্কুলে পড়েছিলেন, তারপরে শিলিগুড়ি কলেজেও পড়েছেন। আমরা 3 ভাই, আমার ওপরে এক দাদা আছে আর ছোটো ভাই। আমার দাদা এখান থেকেই পড়াশোনা করতেন। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে MSc পাস করে এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্যাল অফিসার হয়েছিলেন। এখানে রিটায়ারমেন্ট করেছেন, এখানেই থাকেন। আর ছোটো ভাই আমার, ও একটা ব্যবসা করে, ও পাশেই থাকে। তো আর আমার বোন বিয়ে হয়ে গেছে, এখানে থাকে, ও ফিলোসফিতে MA করেছে। আর আমার আরেক দিদিরা ছিলেন, 2 দিদি মারা গেছেন। তো এইরকমই আর কি। তো একটা মানে যৌথ পরিবার, অনেক অসুবিধার মধ্যে বাবা মা আমাদের মানুষ করেছেন। বিশেষ করে মার একটাই ছিল যে পড়াশোনা যাতে করে সবাই। এবং একটা মা বলতে সবসময় কাউকে মানে ফাঁকি দিবি না, কখনো মিথ্যা কথা বলবি না, এই কথাটা মা সবসময় বলতেন। সবসময় যে একটা স্বচ্ছভাবে সুস্থভাবে থাকার কথা বলতেন। এবং উনি সবসময়তেই বলতেন মা যেন কখনো কাউকে দুর্নীতি করা, করা এইসব যেন কখনো না করা। মা খুব খুশি হয়েছিলেন আমি যখন প্রথম মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান হই, তবে মন্ত্রী হই। মা 87 হয়েছিলাম। তারপরে তো 91-এ আমি MLA হই, তারপরে মন্ত্রী হই। মা এটা দেখে গেছেন। বাবা এটা দেখে, বাবা তার আগে মারা যান, এটা আমার একটা আক্ষেপ। বাবা সেটা দেখতে পারেননি। আমি যখন রাজনীতি করতাম তখন আমাদের পরিবারের মধ্যে আমার যে কাকা জগদীশ ভট্টাচার্য, তিনিও শিলিগুড়ি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হয়েছিলেন, পরে তিনি MLA হয়েছিলেন। তাকে খুব কাছে থেকে দেখেছি অনেক ছোটোবেলাতে।
তার আগে তিনি কমিউনিস্ট পার্টি করতেন দেশের মানে ময়মনসিংহেতে, আচ্ছা, উনি কমিউনিস্ট পার্টি করতেন। আর আমার মামারা সবাই তারা কমিউনিস্ট পার্টি করতেন। আমার মামা, আমার দাদু, আমার এক মার কাকিমা মানে দিদিমা বলতাম, আমার মহিলা সমিতি খুব বড় নেত্রী ছিলেন। আমার এক মামা, উনি কলকাতার বিদ্যাসাগর লোকাল কমিটির সেক্রেটারি ছিলেন। আরেক মামা, উনি খুব ভালো ছাত্র নেতা ছিলেন, ছাত্র ফেডারেশন নেতা ছিলেন এক সময়তে। এরকম ছিল আমাদের। তবে আমি 67-68 সাল থেকেই যখন কলেজে পড়তাম তখন থেকেই ছাত্র ফেডারেশনের সঙ্গে এসএফআইয়ের সঙ্গে। আচ্ছা, ওই বিষয়ে আমি আসবো, কিন্তু একটা বিষয় আমার মনে পড়লো যে আমরা ছোটোবেলায় তো অনেক ঘটনা থাকে যেটা আমরা সারা জীবন ধরে মনে রাখি। এমন কোনো ঘটনা যেটা এখনও মনে আছে আপনার বা দাগ কেটে গেছে? না, আমার মনে তো আমার বাড়িতে আমার এক জ্যাঠামশাই থাকতেন। তো আমার জ্যাঠামশাই তিনি বিএটি করেননি, কিন্তু আমি ছোটোবেলা থেকে ওনার সঙ্গেই থাকতাম। আচ্ছা। তো উনি এরকম বই টই লিখতেন বিভিন্ন স্কুলে, সেগুলো পাঠ্য হতো। তো একবার আমি 5-6-এ বোধহয় আমি পড়ি, তখন আমার জ্যাঠামশাই কলকাতা যাবেন। তো আমি খুব কান্নাকাটি শুরু করছি, আমিও যাবো কলকাতা। আচ্ছা। জ্যাঠামশাই তোমার সাথে আমি কলকাতা। তো তুই কীভাবে যাবি, কে দেখবে তোকে? তো যাই হোক, বাবা বলে হ্যাঁ, আমার জ্যাঠামশাইকে বললেন ঠিক আছে, আপনি ওকে নিয়ে যান, ও যখন যেতে চাইছে। তা আমি জ্যাঠামশাইয়ের সঙ্গে কলকাতা গেছিলাম। তো কলকাতা গিয়ে আমি তো ভাবলাম কলকাতা গিয়ে আমি ইস্টবেঙ্গল ক্লাবের মাঠ দেখবো আর ইস্টবেঙ্গলের প্লেয়ারদের দেখবো, এটাই ছিল তখন আমার মেইন। জ্যাঠামশাই আমাকে নিয়ে প্রথমে নিয়ে গেলেন কলকাতার বাদুর বাগানে বিদ্যাসাগরের বাড়ি দেখাতে। তারপরে আমাকে রামমোহন রায়ের বাড়ি দেখালেন। তারপরে আমাকে রবীন্দ্রনাথের জোড়াসাঁকো নিয়ে গেলেন। তারপরে আমাকে সিনেট হাউস, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেট হাউস আমাকে দেখিয়েছিলেন, এবং সেখানে একটা আশুতোষ মুখার্জির মূর্তি ছিল, সেটা আমাকে দেখিয়েছিলেন। তারপর তখন আমার দাদা তখন এনআরএস মেডিকেল কলেজে পড়তেন। তখন দাদাকে বললেন যে তুই বাকি দক্ষিণেশ্বর আর তারপরে বেলুড় মঠ এগুলো দেখা। তো আমার ছোটোবেলায় আমার বাড়ির নাম ছিল রতন। তখন বলছেন রতনকে নিয়ে তুই, ওগুলো আমি তখন দেখেছি না। পরে আমি তখন জ্যাঠামশাইকে বলেছিলাম যে আমি এলাম, তো তুমি আমাকে তো অনেক কিছু আমি দেখিনি, আমি ট্রাম দেখিনি, আমি এটা দেখিনি, সেটা দেখিনি। আমার ছোটোবেলায় আমার জ্যাঠামশাই আমাকে বলেছিলেন এটাই তো আসল কলকাতা রে, রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথকে দেখা এবং এদের সম্পর্কে জানা, বাংলার যে নবজাগরণ সেটা যদি তুই জানতে পারিস তাহলেই ভবিষ্যতে অনেক বড় হতে পারবি। এই দৃষ্টিভঙ্গিটা সবসময় তুই মনের মধ্যে রাখবি। এই কথাটা আমার জ্যাঠামশাই আমাকে, মানে এখনো আপনার মনে আছে, সেটাই কথাটা খুব মনে আছে। যেমনটা আপনি বললেন যে আপনার মার থেকে জীবনের যে মূলগত শিক্ষা আপনার পাওয়া, যে দুর্নীতি নয়, সৎভাবে জীবনযাপন করা, এই নেতৃত্ব দেওয়া, আপনি তো দক্ষতার সহকারে নেতৃত্ব দিয়েছেন। এই নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা বা যে ইচ্ছেটা, সেটা কিছু একদম ছোটোবেলা থেকে, স্কুল থেকেই নাকি কলেজ থেকে? না, সেরকম নেতৃত্ব দেওয়ার যে, আমি যখন ফুটবল খেলতাম তখন আমি পাড়ার ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলাম, অধিনায়ক ছিলেন। হ্যাঁ, তো সেটাও একটা নেতৃত্ব, ওটা একটা নেতৃত্ব দেওয়ার একটা ওখানে একটা ইতে ছিল। আর একটা যেটা হচ্ছে, পাড়ায় সরস্বতী পূজা যখন হতো তখন সরস্বতী পূজা কমিটির সেক্রেটারি হয়েছি। আচ্ছা। তো ক্লাবে যেমন ক্যাপ্টেন হয়েছি, এরকম কিছু কিছু ছোটোবেলাতে আছে। কিন্তু আমার রাজনীতি করাটা, আমার বাড়িতে যেহেতু আমার কাকা তিনি কংগ্রেস করতেন, কিন্তু আমি কংগ্রেসের মানে প্রতি রাজনীতিতে আমি কখনোই বিশ্বাস আমি করতাম না। কিন্তু আমি ছোট থেকে একটু কংগ্রেস বিরোধী আমি ছিলাম প্রথম থেকেই। তারপরে আমি আস্তে আস্তে, আমি যখন কলেজে ভর্তি হই তখন ছাত্র ফেডারেশনের সঙ্গে যুক্ত হই আমি কিছুটা। তারপরে একদিন আমি দুর্গাপূজার সময় হিলকার রোড দিয়ে যাচ্ছি, তখন থেকে একটা বইয়ের দোকান। তো সেই বইয়ের দোকান থেকে আমি 50 পয়সা দিয়ে, তখন 8 আনা ছিল, 8 আনা দিয়ে আমি ম্যানিফেস্টো অফ কমিউনিস্ট পার্টি, মার্কস এঙ্গেলসের বইটা আমি কিনেছিলাম বাংলায়, সোভিয়েত রাশিয়ার বই। তখন 50 পয়সা দাম, 8 আনা দাম। তো ওইটা পড়ে আমার তখন কমিউনিস্ট পার্টি সম্পর্কে খুব আগ্রহ হলো। তারপরে কলেজে আমাদের আমার বড় একজন দাদা ছিলেন, তো উনি
পীযূষ ভট্টাচার্য। তো উনি আমাকে ছাত্র ফেডারেশনের মধ্যে নিয়ে এলেন। তারপরে ওখান থেকে ছাত্র ফেডারেশন করা শুরু করলাম। তারপরে একদিন সুভাষ চক্রবর্তী শিলিগুড়িতে এলেন। তখন আমাদের ছাত্র ফেডারেশনটা খুব দুর্বল হয়ে যায়, ভেঙে যায়, নকশালপন্থীটা এরকম মানে গ্রুপ হয়ে যায়। তখন সুভাষ চক্রবর্তী এখানে এসে উনি একটা মিটিং ডাকলেন, আমাকে বললেন তুমি কয়েকজন ছাত্রকে নিয়ে আসতে পারবে? আমি 6-7 জন ছাত্রকে নিয়ে এসেছিলাম। কিছুদিন পরে সুভাষ চক্রবর্তী বললেন তুমি ছাত্র ফেডারেশনের দার্জিলিং জেলার সেক্রেটারি হও। তারপরে কনফারেন্স হলো, আমি ছাত্র ফেডারেশনে আমি সেক্রেটারি। সেই সময়টা কোন সাল আর কি মনে পড়ে? সেই সময়তে হচ্ছে 68 সাল। 1968। তারপরে 1969 সালে শিলিগুড়িতে বঙ্গীয় প্রাদেশিক ছাত্র ফেডারেশনের তখন রাজ্য সম্মেলন হয়েছিল শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে। তখন আমি 3rd ইয়ারে পড়ি। 1969 সালে সেই সম্মেলনে একটা অভ্যর্থনা কমিটি হয়েছিল। সেই অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান হয়েছিলেন রতনলাল ব্রাহ্মণ, আর আমি হয়েছিলাম, আমার তখন 18-19 বছর বয়স, আমি তখন এই অভ্যর্থনা কমিটির সেক্রেটারি হয়েছিলাম। এবং তখন আমাদের বঙ্গীয় প্রাদেশিক ছাত্র ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন বিমান বসু, আর সেক্রেটারি ছিলেন হচ্ছে সুভাষ চক্রবর্তী। আর তখন আমাদের সেই সময় শ্যামল চক্রবর্তীও ছিলেন। তারপরে তখন বুদ্ধদেব ভট্টাচার্য তিনি ডিওয়াইএফের সেক্রেটারি ছিলেন রাজ্য কমিটির। তো উনি ওই সম্মেলনে এসেছিলেন। তখন সবাই মিলে বললেন বুদ্ধদেব ভট্টাচার্য, উনি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো। তখন সবাই আমরা বলি বুদ্ধদেব আপনি একটা আবৃত্তি করুন। তো বুদ্ধদেব ভট্টাচার্য তখন সুকান্ত ভট্টাচার্য, আমার মনে আছে পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, এই আবৃত্তিটা বুদ্ধদা তখন এটা করেছিলেন। তারপরে 69 সাল থেকে রাজনীতিতে একটা মানে হিংসাত্মক যে ঘটনাগুলো 70 সাল থেকে শুরু হলো। একদিকে সেই সময় কংগ্রেস ছাত্র পরিষদের বিরুদ্ধে আমাদের লড়তে হয়েছিল, আর নকশালপন্থীরা তখন প্রচণ্ড আক্রমণ করতো। আমাদের এই পাশে আমরা থাকতাম বাড়িতে, ওখানে আমার বাড়িতে নকশালপন্থীরা বোমা মেরেছিল। তো এরকম একের পর এক অনেকগুলো ঘটনা ঘটে, অনেকের মৃত্যু হয়। তো এই সময়তে আমাদের হাতে কলমে আমাদের লড়াই করতে হয়েছিল, কলেজেও আমাদের লড়াই করতে হয়েছিল, প্রতিরোধ করতে হয়েছিল। ওরা আমাদের উপর আক্রমণ করতো, আমরা সেটা প্রতিরোধ করতাম, আমরাও কখনো কখনো পাল্টা ওদের উপর আক্রমণ করতাম। এরকম ঘটনা কিন্তু ঘটছিল। কিন্তু সেই সময়তে আমরা রাজনীতির ক্ষেত্রে, বামপন্থীদের ক্ষেত্রে যে মতাদর্শ, ইডিওলজিক্যাল, অর্থাৎ মার্ক্সবাদ লেনিনবাদের যে মতাদর্শের ওপরে ভীষণ চর্চা করতাম। প্রচুর বই, এই যে ওপরের যে বইগুলো, সেই সময় আমার ছোটোবেলার এই বই। তারপরে আমার উপরে এখন অনেক বই আছে প্রচুর পরবর্তীকালে। কিন্তু ওই সময়তে আমরা দুটো জিনিস বলতাম, একটা মার্ক্সবাদের মধ্যে সংশোধনবাদের বিরুদ্ধে, অর্থাৎ যারা সিপিআই করতেন তাদেরকে আমরা বলতাম সংশোধনবাদ, আর সংকীর্ণতাবাদ হচ্ছে নকশালপন্থীরা। এই দুটো মত আমাদের বিরুদ্ধে। এটা যে মার্ক্সবাদের ক্ষতি করছে, মার্ক্সবাদ লেনিনবাদের যে ক্ষতি করছে, এইটা আমরা নানাভাবে চীনের, সোভিয়েত রাশিয়ার পরিস্থিতিতে কিভাবে বিপ্লব হয়েছিল, চীনে কিভাবে বিপ্লব হয়েছিল, পৃথিবীর বিভিন্ন দেশে কমিউনিস্ট পার্টিগুলির মধ্যে পার্থক্যটা কী, ফ্যাসিবাদটা কী, প্রথম বিশ্বযুদ্ধটা কী, দ্বিতীয় বিশ্বযুদ্ধটা কী হয়েছিল, এই সমস্ত বিষয়গুলোকে আমরা খুব বেশি পড়াশোনা করতাম। তো আমাদের কখনো কখনো ক্লাস নিতে আসতেন, সুভাষদা আসতেন, কখনো বিমানদা আসতেন, তারা আমাদের ক্লাস নিতেন। আমরা আবার বিভিন্ন আমাদের ছাত্রদের মধ্যে আমরা ক্লাস নিতাম। এরকমভাবে আমরা রাজনীতিতে আস্তে আস্তে একেবারেই জড়িয়ে পড়ি। এবং তারপরে প্রথমে তো ছাত্র ফেডারেশনের জেলা সেক্রেটারি হই, পরবর্তীকালে আমি গণতান্ত্রিক যুব ফেডারেশনের দার্জিলিং জেলা কমিটির সেক্রেটারি হই। শিলিগুড়িতে আমি সিপিআইএমের শিলিগুড়ি লোকাল কমিটির সেক্রেটারি হই। তারপরে পার্টির জেলা কমিটি মিটিং মেম্বার হই। তারপরে ওখান থেকে আমি পার্টির জেলা সেক্রেটারি মেম্বার হই। তারপরে আমি চেয়ারম্যান হই, কাউন্সিলর হই এবং চেয়ারম্যান হই। তারপরে 91 সালে, 91 থেকে তো দীর্ঘযাত্রা। তারপরে আমি 96 সালে পার্টির রাজ্য কমিটি মেম্বার হই। তারপরে আমি 2000 দীর্ঘদিন ধরে রাজ্য কমিটি মেম্বার হচ্ছে। 2015 সালে আমি 1991 সাল থেকে আমি
2006 সাল পর্যন্ত শিলিগুড়ি থেকে অনেক ভোটে আমি বিজয়ী হই। তারপরে আমি 2011 সালে আমি সামান্য ভোটে হেরে যাই, কিন্তু 2015 সালে আমি আবার মেয়র, 2016 সালে আমি আবার এই যে হেরে গিয়ে উঠে আসলাম, এইটা আমার জীবনের ক্ষেত্রে আমি মনে করি আমি যে 4 সালের যে ভোটটাতে আপনার সেটা একটা অ্যাচিভমেন্ট, এই যে আমার এই যে তারপরে আমি মেয়র হওয়া, এইটা সারা রাজ্যের মানুষের মধ্যে একটা বিরাটভাবে উৎসাহ জুগিয়েছিল যে একটা হেরে গিয়েও যে আবার ফিরে আসা যায়, এই ঘুরে আসা যায়। এইটা আমি যখন দেখেছি, আমি যখন মন্ত্রী ছিলাম তখন আমি বিভিন্ন জায়গায় গেলে, এমনকি দিল্লিতে গেলেও যতটা সম্মান পেতাম, আমি যখন মেয়র হয়েছিলাম তার থেকে অনেক বেশি সম্মান মর্যাদা পেতাম। ও আমিও মনে করতাম যে আমার ওই এমএলএ মন্ত্রী হওয়া থেকে আমার মেয়র বা পরের বারে যে এমএলএ হওয়াটা, এই লড়াইটা আমার কাছে খুবই কার্যকরী লড়াই ছিল বলে আমি মনে করি। ফিরে আসবো, কিন্তু তার আগে আমি বলবো আরও একজনের নাম, স্বর্গীয়া শ্রীমতী রত্না ভট্টাচার্য। আপনার সহধর্মিণী অবশ্যই ছিলেন, কিন্তু তিনি কিভাবে তাকে মানে আপনাকে অনুপ্রাণিত করেছে, কিভাবে আপনার পাশে দাঁড়িয়েছে প্রতিটি মুহূর্তে আপনার জীবনযাত্রায়? এই দীর্ঘ রাজনৈতিক জীবন, আপনাকে তো বিশেষ সময় বা বেশিরভাগ সময় ব্যস্ত থাকতে হয়েছে, কিন্তু তিনি কিভাবে পরিবার এবং আপনাকে কিভাবে সামলেছে? ওর সাথে আমি যখন ছাত্র ফেডারেশন করতাম তখনই আমার সাথে ওর পরিচয় হয়, কিন্তু পরিচয় হয় ছাত্র ফেডারেশনের একজন কর্মী হিসাবে, আমরা একসঙ্গে রাজনীতি করতাম, এটুকুই। পরে আমার সাথে পরিচয়টা অনেক বেশি ঘনিষ্ঠ হয়। 1980 সালে আমরা বিয়ে করি। আমি যখন ওর সঙ্গে আমি কথা বলতাম তখন মানে ওর কথাবার্তা, ব্যবহার, খুব গরিব ঘরের মেয়ে, খুব কষ্ট করে মানুষ হয়েছে, বোনেদের ভাইদের মানুষ করেছে, করেছে সবাইকে। তারপরে তখন থেকে তারপরে ও চাকরি পায়, একটা বিদ্যুৎ পর্ষদের চাকরি পায়, তো ওখানে ও চাকরি করতো। আর আমি কিছুদিন পরেই পার্টির সর্বক্ষণের সদস্য হয়ে যাই। তো এটা আমি দেখেছি যে রাজনীতি ক্ষেত্রে তো বটেই, প্রচুর ও গল্প, সাহিত্য, উপন্যাস এগুলো পড়তাম। সুনীল গঙ্গোপাধ্যায়ের খুব ভক্ত ছিল। খেলার ব্যাপারে ও খুব যোগাযোগ রাখতো সব সময়তেই। এমনকি আমাদের বাড়িতে যে সে পরে সৌরভ গাঙ্গুলি খুব আসতো, অন্যান্য খেলোয়াড়রা আসতো, তো তারা সবাই কাকিমাকে ওরা খুব ভালোবাসতো। এখনও সৌরভ গাঙ্গুলি বলবে বারবার করে কাকিমা, বলে আমার নিজের কাকিমা থেকে এই কাকিমা আমার নিজের কাকিমা, এরকম তারা মনে করতো। একদিন আমাদের বাড়িতে রাহুল দ্রাবিড় এসছে, তো এইখানে রাহুল দ্রাবিড় বসেছিল, তো রাহুল দ্রাবিড় কথা বলতে বলতে তখন বলছে যে আমি এখানে এসে কিন্তু আন্টিকে দেখে আমি আপনার খুব ফ্যান হয়ে গেছি, আন্টির খুব ফ্যান হয়ে গেছে। এরকম সানিয়া মির্জাও ঠিক একই কথা বলতো। আমরা হায়দ্রাবাদ গেলে ওদের বাড়িতে আসতাম, তো ওই খেলোয়াড়দের খুব পছন্দ করতো, ভালোবাসতো। আর বাড়ির মানে রান্না বান্না করে একটা কথা মাঝখানে বলছি, আরও শুনবো। বলছি যে মানে রত্না ম্যামের কোন রান্না আপনার বেশি খুব পছন্দ হতো? মানে কি খেতে আপনি ভালোবাসেন? সব জিনিসই রান্না করতে পারতো, খুব ভালো রান্না করতে পারতো। মার রান্নাটাও করে যেত, সবার রান্না করে দৌড়তে রিক্সা করে অফিসে ছিলাম। আমি যখন মন্ত্রী ছিলাম তখন কোনো দিন ও কিন্তু আমার গাড়িতে করে অফিসে যায়নি। ওটা ভাঙা রিক্সা ছিল, ওই রিক্সা করে অফিস যায়, রিক্সা করে অফিস থেকে ফেরার পথে নিজে বাজার টাজার করে বাড়িতে নিয়ে আসতাম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাকে সব সময়তে ভীষণভাবে সাহস দিত, এবং আমি যদি কোনো ভুল করি, এটা যদি কেউ যদি সমালোচনা করতে হয়, তো ওই হচ্ছে সবচেয়ে বেশি সমালোচনা করতো। টেলিফোনটা যখন আসতো, আমি টেলিফোনটা ধরেছি, ওর টেনশন টেলিফোনের জন্য আমি ভালোভাবে কথা বলি, খারাপভাবে যেন কথা না বলি। শব্দ আমি অনেক লেখালেখি করতাম, ওকে আমি পড়ে শোনাতাম। ও তো শুধু বারবার করে বলতো শব্দ চয়নটা যেন সঠিক হয়, এমনভাবে শব্দ চয়ন করো যেটা শুনতে খুব খারাপ লাগে, এটা যেন না হয়, শব্দ চয়ন ভালো শব্দ চয়ন করো। আরেকটা হচ্ছে ওর কথা ছিল, অনেক রাজনৈতিক নেতারা অনেক ভাষণের সময় অনেক ধরনের কথা বলে, একটু কটু কথা বলে, একটু অশ্লীল কথা বলে কখনো কখনো। ও বলতো বারবার করে মেয়েদের সাথে যখন মেয়েরা মিটিংয়ে থাকবে তখন যেন সংযত ভাষা ব্যবহার করবে, এই কথাটা কিন্তু ও খুব বারে করে বলতো। আর যত লোক বাড়িতে আসতো প্রত্যেকটা লোককেও চা খাওয়াতো,
প্রত্যেকের সাথেও ভালো ব্যবহার করতো। আমার থেকেও যদি জনপ্রিয় কেউ থেকে থাকে ওই হচ্ছে সবচেয়ে বেশি মানে তিনি অলক্ষ্যে থেকেছিলেন, কিন্তু তিনি মানুষকে আপন করে নিতে পারতেন, একদম আপন করে নিয়েছিলেন নিজের সবাইকে, ছোট ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে পাড়ার বস্তির কলোনির গরিব মানুষ, তাদের এখনও সবাই আসে, সবাই একই কথা বলে, এসে কথাই বলে যে তারা যে কোনো মানুষকেই মানে ও চা খাওয়াতো, চা খেয়ে যাবেন এরকম কথাটা ও বলতো। চাটা নিজে রান্না করতো, নিজের চাটা নিজে বানাতো, নিজে রান্না করতো, নানা ধরনের কত যে ভালো ধরনের রান্না করতো অল্প সময়ের মধ্যেই, সেটা তো ভাবা যেত না। রত্না ম্যাম অনেক কিছু রান্না করতেন, কিন্তু অশোক বাবুর বিশেষ পছন্দের রান্নাটি কোনটি? না কোনটা, কোন জিনিস খেতে ভালোবাসতেন? মাছ, ছোট মাছগুলি আমি বেশি পছন্দ করতাম, তরকারি বানাতো। তাছাড়া সকালবেলাতে ও যে ব্রেকফাস্টে নানা ধরনের ব্রেকফাস্ট করতো, নানা ধরনের, এবং খুব অল্প সময়ের মধ্যে ও করে দিত। এইটা করতো। তারপরে আমরা একসাথে বিভিন্ন সময় বেড়াতে যেতাম, বা আমি কোনো গেলাম ও আমার সঙ্গে গেল। ও একবার আমার সাথে চীনে গেছিল। চীনে? হ্যাঁ, তো চীনে গেছিল, তখন আমাদের নন্দিদাদি বিকাশদার স্ত্রীও গেছিলেন একসঙ্গে, বিকাশদাও ছিলেন। তো ওখান থেকে চীনে গিয়ে রাস্তা হারিয়ে ফেলেছে। তা আমি ছিলাম অন্য একটা মিটিংয়ে, সেই রাস্তা, তবে নন্দিদাদি সেই বলে টলে কীভাবে তারপরে সেটা এসছে। এরকম বিদেশেও অনেক জায়গাতে গেছি, আমেরিকাতে গেছি, লন্ডনে গেছি। তো ওরকম বিদেশে আবার অন্য ছোটো ছোটো জায়গাতেও বেড়াতে গেছি অনেক সময়তেই। কোনো জায়গায় কোনো কাজে গেছি, অফিসিয়াল মিটিংয়ে, তখনও সাথে করে ওকে নিয়ে গেছি। আর খেলা দেখতো, আর বই পড়তো, প্রচুর বই পড়তো। আচ্ছা, বই পড়তো, অনেক কিছু জানতাম সিনেমা সম্পর্কে, অনেক কিছু জানতো। কোন সিনেমাটা ভালো দেখা উচিত, কোন সিনেমাটা দেখা উচিত না, সেটা জিজ্ঞাসা করবো। আপনার তো আপনিও সিনেমা দেখতেন কি? হ্যাঁ, আমি সিনেমা দেখতাম। আচ্ছা, আমি খুব প্রিয় নায়ক নায়িকা? না, আমার কাছে প্রিয়, আমি সৌমিত্র চ্যাটার্জির খুব, আচ্ছা, আমি অপর্ণা সেনেরও খুব ভক্ত ছিলাম। তো অপর্ণা সেনের আমাদের বাড়িতে খুব আসতাম, কলকাতাতে আসতেন, এখানে এসেছিলেন নাকি। তাছাড়া আমি এখনও মনে করি উত্তম কুমার সুচিত্রা সেনের মতন নায়ক নায়িকা বাংলায় কোনোদিনই হয়নি, কিন্তু আমি কেন জানো সৌমিত্র চ্যাটার্জি, অবশ্যই সৌমিত্র বাবু একটা বিশিষ্ট জায়গা, বিশেষ জায়গা অর্জন করেছেন। আমি শাবানা আজমি, তারপরে হচ্ছে আমি যখন মারা গেলেন, কি নাম ছিলেন, রাজবাবুরের সঙ্গে বিয়ে হয়েছিল, কি নাম? স্মিতা পাতিলের আমি খুব ভক্ত ছিলাম। তখন আমি এই যে আমাদের তখন পরিচালক ছিলেন নাম করা, এই যে মৃণাল সেনের তো আমার সঙ্গে তো বিরাট ছিল। সত্যজিৎ রায়ের সঙ্গে আমার কি বিরাট সম্পর্ক ছিল। উনি এখানে শাখা পোশাকের সিনেমা শুটিং করতে এসেছিলেন, তখন আমি ওনার সঙ্গে 8 দিন 10 দিন ছিলাম। এই সেদিন ওনার বাড়িতেও গেছিলাম, ওনার ছেলের সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বলে এসেছি। তো এইগুলো ছিল। তো তাছাড়া আমি গানের শিল্পী বলতে কণিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্রের খুবই ভক্ত ছিলাম। হেমন্ত মুখার্জির সঙ্গে আমার খুব জানাশোনা ছিল, মানবেন্দ্র মুখার্জির সঙ্গে জানাশোনা ছিল। এরকম সিনেমা আর্টিস্ট বা গানের শিল্পীদের সঙ্গে এখনও যারা আছে তাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক। নাটক, ও খুব নাটক দেখতো। আমার স্ত্রী রত্না খুব নাটক দেখতো, নাটক, গ্রুপ থিয়েটারের নাটক খুব ভালো। আমি যে নাও তাকে হয়তো বাইরে গেছে, ও নাটক দেখতে চলে যেত, সবাইকে নিয়েই যেত নাটক দেখাতে। সেই নাটকটা দেখে আমি যদি না থাকতাম, সেই নাটকটা কী বিষয়টা সেটা আমাকেও ও বলতো। তো স্মিতা পাতিলের সিনেমা, এই যে ভূমিকা, অঙ্কুর, এগুলো তখন দেখে খুব আলোচনা করতো। এবং ওর একটা এটা ছিল যে বুঝতে পারতো এবং অন্যকে বোঝাতো সেটা। पंजाब स्टेट डियर 200 मंथली लॉटरी, पहलो पुरस्कार 1,50,00,000 गारंटेड पुरस्कार। टिकट को मूल्य 200 रुपया। पहलो पुरस्कार केवल बिक्री भाई का टिकट बाटर। पंजाब स्टेट डियर बैसाखी बम्पर, पहलो पुरस्कार 6 करोड़ गारंटीड, टिकट को दाम 500 रुपया। ड्रॉ 19 अप्रैल। पहलो पुरस्कार केवल बिक्री भाई का टिकट बाटर। पंजाब सरकार डियर बैसाखी बम्पर 2024 लॉटरी मां पहिलो पुरस्कार विजेता चंद्रकांता प्रधान के तपाई हुनुंचे यशपाली को करोड़पति।
Damro's clearance sale is here with 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. Welcome to Ganpati Dwarika Gallery, your world of wonder, where every brick builds a story of growth. With innovative design and world-class amenities, it's a space set to redefine business success. Ganpati Dwarika Gallery, coming soon to Siliguri. डिजाइन रेडी है सर, आप बताइए हाइट कितना रखना है सर? सर करो ना मटेरियल फाइनल। सर याद करोगे जिंदगी में 28 मिनट तो नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri. Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111. समय में रोपे को बिरु वाले बेला बेला मलजल पाए एक दिन रुख भैरो फल फूल दिन्छ त्यसरी नै एसआईपी मा ससानो रकम लगाउनु गर्दै गरी ती रकमहरू भविष्यमा ठूलो रूप लिन सक्छ एवं तपाईले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेन्ट जीवन जिउन होसमा जोश मिलाई एसआईपी में लगानी गरी भविष्य बनाउनुहोस्। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें। কিছু জানবার তো রয়েছে, আজ অনেক কিছু জানলাম। আজ মানুষ অশোক ভট্টাচার্যকে জানলাম, ওনার সহধর্মিণী স্বর্গীয়া শ্রীমতী রত্ন ভট্টাচার্য সম্পর্কেও আমরা জানলাম, তিনি কেমনভাবে তাকে অনুপ্রাণিত করেছেন জীবনের প্রতিটি মুহূর্তে। আরও অনেক কিছুই জানবো, ছোট ছোট জিনিস। আচ্ছা, খেলাধুলো তো বললেনই আপনি যে ফুটবল পছন্দ করতেন, কিন্তু ক্রিকেট নক্ষত্ররা আপনার বাড়ি এসেছিলেন বললেন একটু আগেই। সৌরভ গাঙ্গুলির সঙ্গে আপনার খাতির ছিল, আমরা দেখেছি আগেই এখানে আসতেন এবং বিভিন্ন সময় ফুটবল খেলোয়াড়দের এখানে আসা হতো না? অনেক অবসনী গোস্বামীর সঙ্গে, পিকে ব্যানার্জির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমার এই যে ভাস্কর গাঙ্গুলির সঙ্গে, তার সুব্রত ভট্টাচার্যের সঙ্গে, সুরজিৎ সেনগুপ্তের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। সুভাষ ভৌমিক, সবার সঙ্গে, ফুটবল খেলোয়াড়দের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু আমি ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থক ছিলাম বলে বলরামের খুব ভক্ত ছিলাম, আর অরুণ ঘোষের খুব ভক্ত ছিলাম। তখন স্টপারে খেলতেন অরুণ ঘোষ। খেলার ব্যাপারে তাছাড়া ক্রিকেটে তো প্রায় সবাই এসছে এখানটায়, যত ক্রিকেট প্লেয়ার, যত টেনিস প্লেয়ার থেকে শুরু করে মানে এরকম সবাই ইয়েতে আমাদের বাড়িতে এসেছেন, আমি ওদের এখানে যেতাম। তো আমার সবচেয়ে বড় দিক যেটা আমি বলতে ভুলে গেলাম, সেটা আমি এমন দুজনের সঙ্গে মন্ত্রিসভাতে ছিলাম, একজন জ্যোতি বসু আর বুদ্ধদেব ভট্টাচার্য। জ্যোতি বসুর সাথে আমি মানে জ্যোতি বসু, আমি 10 বছর মন্ত্রী ছিলাম যখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলাম, পুরো নগরোন্নয়ন মন্ত্রী। পরের বার আমি আবার বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী হন, তখনও 10 বছর আমি বুদ্ধদেব ভট্টাচার্যের অধীনে আমি মন্ত্রী ছিলাম। তো এই যে তখন আমি অন্য অনেক অসীম দাশগুপ্ত এরকম মানুষদের সঙ্গে আমি একসাথে মন্ত্রিসভাতে ছিলাম। তো জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য দুজনেই আমাকে খুব স্নেহ করতেন, আর ওরা দুজনেই রত্নাকে খুব ভালোবাসতেন। তো বুদ্ধদা তো আমাদের বাড়িতেই থাকতেন, উঠে এই পাশের ঘরেতে বুদ্ধদা থাকতেন। একবার বুদ্ধদা তখন একবার মন্ত্রী ছিলেন না, তখন বাড়ি বা ইয়ে দিয়ে জানলা দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য ঘড়ি আর পাঞ্জাবি চুরি হয়ে যায়। তখন আমার একটা পাঞ্জাবি পরে শিলিগুড়িতে থেকে কলকাতায় তিনি ফিরেছিলেন। আর আমি সন্ধ্যাবেলাতে জ্যোতিবাবু যখন মুখ্যমন্ত্রী থেকে ছেড়ে দিলেন, তখন আমার মনে আছে আমাকে একদিন জ্যোতিবাবু ফোন করলেন দিল্লি থেকে ফিরেই, তোমাকে একটা ভালো খবর দিচ্ছি। আমি বললাম, আমি কী খবর? বলে, আমি মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিচ্ছি, বুদ্ধকে মুখ্যমন্ত্রী করব, প্রথমে উপমুখ্যমন্ত্রী থাকবে, তারপরে মুখ্যমন্ত্রী হবে, তারপরে
এটা তোমরাই এখন চালাবে। তাই বলে আপনি মুখ্যমন্ত্রী ছেড়ে দেবেন, এটা খুব ভালো খবর। এটাই তো ভালো খবর, বুদ্ধকে আমি এখন থেকে তৈরি করে দিতে চাই, এই যে কথাটা বললেন। তারপর সন্ধ্যাবেলা ওনার বাড়ি যেতাম, অনেক গল্প টল্প করতাম। আর বুদ্ধদা সবসময় আমাদের বাড়িতে আসতেন, আমরাও ওনার যেখানে থাকতেন সেখানে আমরা যেতাম। আর বুদ্ধদা রত্নাম মারা যাওয়ার পরে, বুদ্ধদা তখন খুব অসুস্থ, আমাকে শুধু একটা কথাই বলতেন যে রত্নার মতন ভালো মেয়ে আমি কোনোদিন দেখিনি। এত ভালোবাসতেন রত্নাকে। তো ওই রকম দুজন মানুষের আন্ডারে আমি মন্ত্রী ছিলাম, এটা আমার কাছে খুবই গর্বের। সততা কীভাবে বলে, মানুষের ধৈর্যটা কীভাবে সবাইকে সম্মান দিয়ে মর্যাদা দিয়ে তারা কথা বলতেন। বুদ্ধদাকে আমি দেখেছি নাটক সম্পর্কে, রবীন্দ্রনাথের যে অজস্র রবীন্দ্রনাথের গান গাইতে পারতেন। রবীন্দ্রনাথ সম্পর্কে বিধানসভাতে কেউ যদি একটু ভুল বলেন, বুদ্ধদার সাথে সাথে তার প্রতিবাদ করতেন। আর জ্যোতিবাবুর কাছ থেকে অনেক কথা শুনতাম। উনি লন্ডনে যখন ছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে তার কী কথা হয়েছিল, আর নেহরুর সঙ্গে তার কী কথা হয়েছিল, তারপরে তাদের পরিবার সম্পর্কে জ্যোতিবাবু এই সমস্ত গল্প টল্প অনেক কথা। রবীন্দ্রনাথের সঙ্গে একবার তিনি দেখা করতে গেছিলেন, সেই কথাটাও তিনি তখন আমাকে কিন্তু মানে জ্যোতিবাবু এবং বুদ্ধবাবু দুজনেই আপনাকে খুব বেশিভাবে প্রভাবিত করেছে। খুব ভীষণ। আর আমি আসবো আরও বিষয়ে, তবে প্রথমেই যেটা বললাম আমি, যে আজকের যে উন্নত শিলিগুড়ি দেখছি, সেই উন্নত শিলিগুড়ি গড়ে তোলবার পিছনে সবচেয়ে বেশি অবদান যার রয়েছেন তিনি হচ্ছে অশোক ভট্টাচার্য। এই শিলিগুড়িকে আপনি কি জায়গায় দেখেছিলেন যখন প্রথম দেখেছিলেন আপনি, এবং আজকের যে শিলিগুড়ি তার পিছনে তো আপনার অবদান অনস্বীকার্য। এই বিষয়টা, এই যে যাত্রা, এই জার্নিটা সম্পর্কে একটু বলুন। না, ধরুন আমার কাছে আমি যখন আমি ছোটোবেলা থেকেই এই শিলিগুড়ির উন্নয়নের বিষয়তে আমি খুব আগ্রহী ছিলাম। কারণ আমি চোখের সামনে দেখেছি, আমারই একটু মনে আছে, পুরো নাম মনে থাকলেও মোটামুটি মনে আছে। আমার কাকা জগদীশ ভট্টাচার্য যখন চেয়ারম্যান ছিলেন, তখন আমি শিলিগুড়িকে দেখেছি। যে খাটা পায়খানা ছিল এখানটায়, আর রাস্তাতে একটা প্রদীপ জ্বালিয়ে রাখা হতো, রাস্তার লাইট ছিল না, কোনো পাকা রাস্তা ছিল না, এই কাঁচা রাস্তা, কখনো কখনো পাথর দিয়ে বেছানা থাকতো। তো ওইটা আমি শিলিগুড়িতে আমি দেখেছি। তো সেই শিলিগুড়ি আমি যখন 1988 সালে মিউনিসিপ্যালিটি যখন চেয়ারম্যান হই, তখন এই শিলিগুড়ির উন্নয়ন, আমার তখন একটা দৃষ্টিভঙ্গি ছিল, শুধু কলকাতার উন্নয়ন কেন হবে, কলকাতার বাইরের শহরগুলিকে গুরুত্ব দেওয়া। জ্যোতিবাবু তখন মুখ্যমন্ত্রী ছিলেন, আমি তখন মিউনিসিপ্যালিটি যখন চেয়ারম্যান ছিলাম। তো সেই সময়তে জ্যোতিবাবু একদিন বললেন, তুমি একটা ডেট করো, তুমি বিভিন্ন ডিপার্টমেন্টের, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের প্রত্যেককে তুমি একদিন ডাকো, বড় বড় ইঞ্জিনিয়ার অফিসার প্রত্যেককে ডাকো। তো আমি থাকবো সেই মিটিংয়ে, শিলিগুড়ির উন্নয়নে কী করা যায় সেখানে আমরা একটু আলোচনা করব। তো সেই মিটিংটা আমরা ডেকেছিলাম, জ্যোতিবাবু এসেছিলেন মুখ্যমন্ত্রী, তিনি তখন সবার সঙ্গে অনেক কথা বললেন, অনেক কথাবার্তা শুনলেন। তখন একটা শিলিগুড়ির একটা সিদ্ধান্ত হলো, একটা পার্সপেক্টিভ প্ল্যান তৈরি করা হবে, সেই প্ল্যানটা তৈরি করা হয়েছিল। তো সেই সময় যখন আমাকে বলেছিলেন, তখন আমাকে জ্যোতিবাবু বলেছিলেন যে তোমার শিলিগুড়ির প্রায়োরিটিটা কী। তো আমি তখন বলেছিলাম যে আমাদের একটা সেকেন্ড মহানন্দা ব্রিজটা করাটা খুব দরকার, আরেকটা হচ্ছে রেল গেট সমস্যার সমাধান করা। এই দুটো আমার মাথায় ছিল। আর হচ্ছে শিলিগুড়িতে তখন আমরা কুয়োর জল খেতাম, সেই কুয়োর জল খেয়েই তো আমরা বড়ো হয়েছি। তখন আমরা বলেছিলাম যে একটা শিলিগুড়িতে একটা পরিশ্রুত পানীয় জল, পাইপলাইন ওয়াটার যেটাকে বলে, সেটা করা। এইগুলো, এই তিনটে সিদ্ধান্ত তখন জ্যোতিবাবু বলেন এই তিনটে কাজ করার জন্য বিশেষভাবে গুরুত্ব দাও। তখন আমি আস্তে আস্তে, তারপরে তো আমি মন্ত্রী হলাম, তারপরে জলটা এখানে হলো। যখন চেয়ারম্যান ছিলাম তখনই এই পরিশ্রুত পানীয় জলের 50 কোটি টাকার প্রজেক্টটা করা হয়েছিল। তারপরে আমরা মন্ত্রী যখন ছিলাম তখন আমি যখন এই ব্রিজটা ফ্লাইওভারটা করার সিদ্ধান্ত হলো, আর চেয়ারম্যান থাকাকালীনই তখন দ্বিতীয় মহানন্দা ব্রিজটা করা হয়েছিল। ওই তিনটে কাজের মধ্য দিয়ে আমার একটা খুব আগ্রহটা বাড়লো। তারপরে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির আমি চেয়ারম্যান হই। শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটিতে কাজ করতে গিয়ে
একটা জিনিস বুঝলাম, সেটা শিলিগুড়িকে একটা অপরিকল্পিত শহর, এই শহরটাকে একটা পরিকল্পিত শহরে পরিণত করতে হবে। তার জন্য কতগুলো প্ল্যান তৈরি করতে হবে, শিলিগুড়ির জল নিয়ে, শিলিগুড়ির পর্যটন নিয়ে, শিলিগুড়ির রাস্তাঘাট নিয়ে, শিলিগুড়ির বস্তি উন্নয়ন, শিলিগুড়ির খেলাধুলা, এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে পরিকল্পনা তৈরি করতে হবে। তারপর আমরা তখন শিলিগুড়িতে একটা 25 বছরের একটা ভবিষ্যৎ উন্নয়নের যে রূপরেখা, তো এই রূপরেখাটা আমরা তখন তৈরি করেছিলাম। তারপরে শিলিগুড়ির এই উন্নয়নের সাথে কিন্তু একের পর এক কাজ আমরা করতে শুরু করলাম। এই ব্যাপারে আমাকে কিছুটা সাহায্য করেছিলেন প্রণব মুখার্জি। আমি যখন মন্ত্রী ছিলাম, উনি তখন ডেপুটি চেয়ারম্যান ছিলেন প্ল্যানিং কমিশনের। তো ওনার সঙ্গে গিয়ে দেখা করি, উনি একবার শিলিগুড়িতে এসেছিলেন, তখন তার সঙ্গে আমি দেখা করি। তারপরে দিল্লিতে যাই, তারপরে উনি আমাকে সেই সময়তে সব মিলিয়ে 17 কোটি টাকার মতন একটা অনেকগুলো প্রজেক্টে স্যাংশন করেছিলেন। তার মধ্যে আমি এই যে 3rd মহানন্দা ব্রিজ, এই যে ব্রিজটা যেটা মানে ইয়েতে যায় মেডিকেল কলেজ, সেই ব্রিজটার এই প্রকল্পটা দিয়েছিলাম। তারপরে আমরা আরেকটা ইস্টার্ন বাইপাস, সেই প্রজেক্টটাও দিয়েছিলাম। পরবর্তীকালে আমরা ঘোষপুকুর ফুলবাড়ি বাইপাস, সেটা করার আমরা সিদ্ধান্ত করি। শুধু তো করে আমি ভাবলাম শুধু তো এরকম উন্নয়নের কাজ করলেই চলবে না, এমন কিছু প্রজেক্ট হাতে নিতে হবে যাতে এমপ্লয়মেন্ট জেনারেশন হয়, কর্মসংস্থানের সৃষ্টি হয়। সেই জন্য আমরা তখন কেন্দ্রীয় সরকার জয়রাম রমেশ তখন ছিলেন, ওনার সাথে কথা বলে টি পার্ক, তারপরে আমাদের ওটা একটা ড্রাই পোর্ট, তারপরে আমাদের ট্রান্সপোর্ট নগর, তারপরে এই যে উত্তরায়ণ, এটা মুখ্যমন্ত্রী জ্যোতি বসু যখন ছিলেন তখন উনি খুব সাহস দিলেন যে এটা করা উচিত, আমরা তো পারবো না, এটা প্রাইভেটে, এটা উত্তরায়ণ একটা টাউনশিপ করা উচিত। পরবর্তীকালে আমরা এখানে আরেকটা টাউনশিপ করার উদ্যোগ নিলাম, সেটা হচ্ছে এই ইয়েতে কাওয়াখালীতে। তো এই সমস্ত পরিকল্পনাগুলো আমরা তখন করেছিলাম। তারপরে মহানন্দা নদীর উপরে দেখতে দেখতে 4-5টা ব্রিজ হলো, ফুলেশ্বরী জোড়াবাড়ির উপরে অনেকগুলো ব্রিজ হলো। তারপরে আমরা কানেক্টিং রাস্তা করলাম ইস্টার্ন বাইপাসের সঙ্গে, আমরা বিভিন্ন পাড়ায়। আর তারপরে আমাদের এর মধ্যে স্টেডিয়াম করা, দীনবন্ধু মঞ্চ তৈরি করা, পরে বিখ্যাত যখন বেরোলেন ইন্ডোর স্টেডিয়াম, এরকম আমরা অর্থাৎ শুধু পরিকাঠামো উন্নয়ন নয়, তার সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি, তার সঙ্গে খেলাধুলা, আবার তার সঙ্গেই হচ্ছে সাংস্কৃতিক চর্চাকে বৃদ্ধি করা, এই সবটা নিয়ে একটা কম্প্রিহেন্সিভ ডেভেলপমেন্ট প্ল্যান আমরা তৈরি করেছিলাম। সেইটাই আমরা কার্যকরী করেছিলাম। এমনকি আমরা কোথাও হয়নি, সেটা শিলিগুড়িতে করেছিলাম ক্রীড়া দীপ্তি, স্পোর্টস মিউজিয়াম, সেটাও সেই সময় আমরা করেছিলাম। তো এরকম নানা ধরনের কাজ আমরা করেছিলাম সেই জন্যে মানুষের মধ্যে। তারপরে আমার সবচেয়ে বড় বিষয় হচ্ছে, যখন আমি মন্ত্রী ছিলাম না, আমাদের সরকারও ছিল না, অথচ আমি মেয়র ছিলাম, প্রতিটা ক্ষেত্রে আমাকে কিন্তু বাধার সম্মুখীন হতে হতো, কত টাকা আমাদেরকে বঞ্চিত করা হতো। সেই জায়গায় লড়াই করে, বিধানসভাতে লড়াই করে, এমনকি আমি গিয়ে কলকাতা মেট্রো ট্রেনে গিয়ে আমরা সবাই কাউন্সিলররা গিয়ে ধর্ণা দিলাম, সেখান থেকে আদায় করলাম। এই যে আদায় করে যে উন্নয়নের কাজগুলি করতে পেরেছি, এটা আমার কাছে আমি ফুললি স্যাটিসফাইড এটার উপরে। আমি সন্তুষ্ট যন্ত্রকে আন্দোলন করে এত বাধার মধ্যেও শিলিগুড়ির উন্নয়নে আমি কাজ করে গেছি। আর মানুষ যে এখন যেটা স্বীকৃতি দেয়, সবাই বলে, দেখা ওই আপনি যে কথাটা বললেন, প্রত্যেকে এই যে কথাটা বলে, এটা আমার কাছে খুব গর্ব হয়। অন্ততপক্ষে আমি খুব খুশি যে মানুষ অন্ততপক্ষে মনে, এতদিন হয়ে গেছে আমি মন্ত্রী ছিলাম, কিন্তু মানুষ এটা মনে রেখেছে, এখনও মনে রেখেছে, সম্মান দেয়, মর্যাদা দেয়। আপনাকে কাছের মানুষই ভাবে, নিজের ঘরের মানুষই ভাবে মানুষ। বলছি অশোকবাবু, আপনি যেমনটা বললেন যে সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যেই কিন্তু আপনার ছোটোবেলা থেকে বড় হয়ে ওঠা, আপনি সাংস্কৃতিক চর্চা মানে কবিতা পাঠ বা সঙ্গীত চর্চার মধ্যে কোনো একটি চর্চার মধ্যে আছেন, এখনও কি আছেন? না, আমি কবিতা গল্প এগুলো হয়তো পড়ি, কিন্তু আমি নিজে বিভিন্ন বিষয় সম্পর্কে লেখালেখি করি। আমার লেখালেখি করেন 14টা মতন বই, একটা বই বেরোবে, একটা আমি গিয়েছিলাম, সেটা হচ্ছে নগরায়নের উপর। হ্যাঁ, নগরায়নের উপরে আরেকটা বই আমার বেরোবে, এই দেশভাগের উপরে 4 মে এই বইটা বেরোবে। তো আমি পড়াশোনাটা খুব করি। প্রথমে আমি নগরায়নের উপরে খুব বেশি পড়াশোনা করতাম, তারপরে এই জলবায়ু পরিবর্তন নিয়ে, সেটা নিয়ে আমি পড়াশোনা করেছি। আমি এই যে ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন প্ল্যান শিলিগুড়ির জন্যে, সেটা নিয়ে একটা বক্তৃতা দিয়েছিলাম ভিয়েতনামে আর একটা জার্মানিতে, সেটা আমাকে ওরা ইনভাইট করেছিল, সেই বক্তৃতাটা আমি দিয়েছিলাম। তারপরে আমি
এখন কখনো অর্থনীতির বিষয়তে, তারপরে বিভিন্ন সামাজিক বিষয়তে এইসব নিয়ে খুব পড়াশোনাটা খুব করি, লেখালেখিও করি। এখন আমার একটু কাজকর্ম কম আছে, তো সেই জন্য এগুলো একটু বেশি করে করি। পড়াশোনার দিকে আমি বেশি খুব নজর দিই। বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে সম্পর্ক রাখি। কে কী রাজনীতি করলো এটা বড় কথা না, বিভিন্ন লোকের সঙ্গেই কথাবার্তা বলি, প্রত্যেকের সঙ্গে কথাবার্তা বলি, প্রত্যেকের কাছে কিছু না কিছু জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। বলছি, রাজনীতি ছাড়াও এই সাধারণ মানুষের সঙ্গে এখনো তো মানে মেশা চলছি প্রত্যেকের সঙ্গে আমি কথা বলি, সে যে পার্টিরই হোক না কেন। আচ্ছা, কথা আমি কারোর মানে করি না, কথা বলি, প্রত্যেককে যথাযথ সম্মান দিই, এবং সে অন্য পার্টি করলেও কিন্তু তাকে কোনো অসম্মান করে কথা বলি না। আমার বক্তৃতাতে আমি জীবনে কোনো দিন খারাপ ভাষা ব্যবহার করিনি। এটা আমার মার শিক্ষা এবং আমার রত্নারও শিক্ষা, এটা খারাপ ভাষা ব্যবহার করবে না, খারাপ কথা কখনো বলবে না। রাজনীতিবিদদের অনেক সময় অনেকেই মানুষ সেটা পছন্দ করে না, তো আমি এইগুলো সবসময় চেষ্টা করি যে সেই জন্যে দল যে রাজনীতি যেই করুক না কেন, তার নীতিটা যাই থাকুক না কেন, তার প্রাপ্য সম্মান মর্যাদা দেওয়ার চেষ্টা করি সবসময়। আমরা অনেক কিছু জানলাম, প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি, তবু আরও অনেক কিছু জানবার ইচ্ছে হয়, কারণ একটা অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু অশোকবাবুকে কিন্তু বোঝা সম্ভব নয়, তবে অনেকটাই কিন্তু তুলে ধরলাম। তার জীবনের অনেক দিক, অনেক মুহূর্ত আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। শেষের দিকে চলে এসেছি। তো অশোকবাবু, এরপরে অর্থাৎ এখন তো যেভাবে আপনার জীবন যাচ্ছে লেখালেখির মাধ্যমে, কিভাবে আপনি এগিয়ে নিয়ে যেতে চান মানুষকে এবং সমাজকে? না, যতদিন সুস্থ থাকবো লেখালেখিও করে যাব, রাজনীতির কাজও করে যাব, মিছিল মিটিংয়েও থাকবো, আবার বিভিন্ন মানুষের সঙ্গে পরামর্শ গ্রহণ করব, তাদের কাছ থেকে জানবো, কিছু শিখবো, আমারও কিছু কথা থাকলে তাদের কাছে বলবো। এখনও যেমন পার্টিতে যারা অল্প বয়স্ক ছেলে মেয়ে যারা আছে তাদের সাথে আমি খুব ধৈর্য সহকারে কথা বলি, ওদেরকে বোঝাই বিভিন্ন বিষয়তে, এটা আগ্রহ সৃষ্টি হয়, ওরা আমার কাছে অনেক কিছু জানতে চায়। তো এই যে পার্টির যারা অল্প বয়স্ক ছেলে মেয়েরা আছে, যারা ভবিষ্যৎ, তারা যাতে ভালো করে গড়ে উঠতে পারে, সেটা আমি এই দিকটা খুবই বেশি আগ্রহী। ওরা কিভাবে কি বলছে এইগুলো আমি বোঝার চেষ্টা করি ওদের কাছ থেকে, আবার ওদেরকেও কিছু বোঝাবার চেষ্টা করি বিভিন্ন সময়। অর্থাৎ আপনার জীবন সংগ্রামটা উদাহরণ হয়ে থাকবে এই নতুন নবীনদের জন্য। অবশ্যই আমি ওইটাই চেষ্টা করছি সবসময়তেই ওদের জন্য। আমার কিছু কাজে যদি এই নতুন প্রজন্মের এরা যদি একটু উৎসাহিত বোধ করে, ওরা যদি কিছু জানতে পারে, বুঝতে পারে, তাদের একটা প্রশ্ন ছিল মাঝখানেই, বলছি যে আপনি তো রাজনীতির আঙিনায় বহু বছর ধরে, যদি রাজনীতিবিদ না হতেন তাহলে কি হতেন? না, আর কি ইচ্ছে ছিল? আমার ছোটবেলা থেকেই বামপন্থী রাজনীতির প্রতি আমার আগ্রহটা বেশি ছিল। যদি রাজনীতি না করতাম তাহলে তো খেলাধুলার মধ্যেই থাকতাম। খেলাধুলা, অর্থাৎ খেলোয়াড় হতেন আমাদের অশোকবাবু। অর্থাৎ যেখানেই তিনি, যে ক্ষেত্রেই যান না কেন, তিনি শ্রেষ্ঠ হতেনই, তিনি বিশিষ্ট হতেনই। তবে আমরা তার সুস্থতা কামনা করি, তিনি দীর্ঘায়ু লাভ করুন, এটাই আমরা চাই। অশোকবাবু, আপনাকে ধন্যবাদ জানাই, অশেষ ধন্যবাদ জানাই এসকে লাইভের পক্ষ থেকে আপনার জীবনের বিভিন্ন মুহূর্ত আমাদের সামনে তুলে ধরার জন্য আমাদের এই বিশেষ অনুষ্ঠান জীবনগাথায়। নমস্কার।